আজ আমি পূর্বজন্মের এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো, যেই ঘটনাটা সত্যিই ভীষণ রকমভাবে মর্মস্পর্শী। আর শুধু ঘটনাটা বলবোই তা কিন্তু নয়, যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঘটনার সাথে একটা ছোট ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটাও আজ আপনারা এই এপিসোডে দেখতে পাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর একটা ছোট্ট কথা বলতে চাই, আপনারা বহুদিন থেকেই আমাদেরকে অনেক মেসেজ করেছিলেন, ইমেলও করেছিলেন যে এই ভৌতিক ঘটনার পাশাপাশি আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশে কী আছে, রাস্তাঘাট, বাড়িঘর কীরকম, প্রকৃতি কীরকম, সেগুলো দেখতে চান আপনারা। তো সেই জিনিসগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই জন্যই এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন দ্য বংশপার। এই নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে চ্যানেলে যেতে পারবেন। সেখানে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে কী আছে, রাস্তাঘাট কীরকম, বাড়িঘর কীরকম, এই সমস্ত কিছুই আমরা সেই চ্যানেলে দেখিয়ে থাকি। তাই আশা করি আপনাদের ওই চ্যানেলটাও ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, পূর্বজন্ম কেন্দ্রিক বা জাতিস্বরের একটা সত্যি ঘটনা আমি আপনাদেরকে এখন বলবো। মূল ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা আপনাদের সকলকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। যিনি আজকের এই ঘটনাটা ইমেল করে পাঠিয়েছেন তিনি ঘটনাটা কিন্তু নিজের ভয়েসে প্রথমে ভয়েস মেল করেই পাঠিয়েছিলেন, কিন্তু ভয়েস মেলটা পাঠানোর ঠিক একদিন পরেই উনি আবার ইমেল করেছিলেন এবং করে জানিয়েছিলেন যে ওনারই কাছের কিছু মানুষ আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো শোনে। তো সেই জন্য উনি চান না যে ওনার ভয়েস মেলটা ডাইরেক্ট আমরা এই চ্যানেলে আপলোড করি। তো সেই জন্য উনি 2-3টে ইমেল করে রিকোয়েস্ট করেন যেন আমি ওনার ভয়েস মেলটা শুনে পুরোটাকে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে বলি। কারণ বেশ কিছু সঙ্গত কারণের জন্য উনি চান না ওনার নিজের আসল নামটা প্রকাশ পাক, বা উনি ওনার নিজের ভয়েসে যে ঘটনাটা বলেছেন সেটা এই চ্যানেলে ওনার ভয়েসটা শোনানো হোক। তো সেই জন্যই ওনার রিকোয়েস্ট রাখতে এবং উনি ঠিক যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই আমি ওনার ঘটনাটা পুরোটা শুনে নিয়েছি এবং শোনার পরে আমি আপনাদের সকলের সামনে সেই ঘটনাটা ঠিক যেভাবে উনি বলেছেন সেইভাবেই আপনাদের সকলের সামনে তুলে ধরব। এবং শুধু ঘটনাটা তুলে ধরবো তাই নয়, এই ঘটনা সম্পর্কিত উনি একটা ছোট ভিডিও পাঠিয়েছেন। আপনারা এই ঘটনাটা যখন শুনবেন তার কিছুক্ষণ পরে কিন্তু ঘটনাটা বলার মাঝেই আমি আপনাদের জন্য ওনার পাঠানো সেই ভিডিওটাও কিন্তু প্লে করব। তো চলুন বন্ধুরা, আমি এবার সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেহেতু উনি ওনার নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি এই ঘটনাটা বলার সময় ওনাকে দিদিভাই বলে সম্বোধন করছি। তো এই দিদিভাই যেটা বলেছেন যে ওনার বাড়ি হচ্ছে হুগলির রিষড়ায়। হুগলির রিষড়াতে ওনার বাড়ি। ছোট থেকে বড় হয়ে ওঠা কিন্তু ওনার রিষড়াতেই। এবার ছোট থেকেই ওনার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। তো সেই অদ্ভুত বৈশিষ্ট্যটা কি সেটা একটুখানি বলি। অদ্ভুত বৈশিষ্ট্যটা হচ্ছে যে উনি হয়তো ছোট ছোট বিষয়, সবসময় যে খুব বড় বিষয় হতে হবে তা নয়, ছোট ছোট হয়তো আশপাশে ওনার অনেক ঘটনা ঘটছে, সেই ছোটোখাটো বিষয়গুলো ওনাকে কিন্তু খুব ভাবাতো। হয়তো উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওনার পাশ দিয়ে একজন ব্যক্তি চলে গেল, বা কেউ হয়তো ওনার পাশে কেউ কান্নাকাটি করছে, কেউ হয়তো খুব রাগারাগি করছে। এই ধরনের ছোটোখাটো বিষয় যেগুলো আমরা প্রায়শই আমাদের আশপাশে দেখতে পাই, সেগুলো নিয়ে কিন্তু উনি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়তেন যে কার বাড়িতে কি হলো, কেন ওই লোকটা কাঁদছে, কেন ওই লোকটা রাগ করছে, এই রকম। আচ্ছা, এইভাবে ওনার ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা।
এবার উনি যখন পড়াশুনোয় মানে হাই স্কুলে উঠলেন, তো পড়াশুনোয় উনি ভালোই ছিলেন মোটামুটি। তো ওনার বাড়িতে, যেহেতু ওনার বাবা একজন স্কুল টিচার ছিলেন, তো ওনার বাড়িতেও সবাই চাইতো যে দিদিভাই স্কুল টিচার হন মানে বড় হয়ে। তো সেরকমভাবেই ছোটো থেকে উনি মোটিভেশন পান, এবং উনি নিজে অ্যাকচুয়ালি কী চাইছে বা কী করা ওনার উচিত সেগুলো নিয়ে উনি কখনোই সেরকম একটা চিন্তাভাবনা করতেন না। মানে বাড়ি থেকে যেরকম যেরকম বলতো উনি সেরকমভাবেই ওনার জীবনে উনি এগিয়ে যেতেন। এবারে একদিন ওনার বাড়িতে ওনার এক দিদা আসেন। তখন উনি স্কুলে পড়েন জাস্ট। তো সেই দিদা ওনাদের বাড়িতে আসেন, একজন দুঃসম্পর্কের দিদা। তো তিনি হঠাৎ করেই ওনার বাড়িতে ওনার মাকে বলেন যে, মানে দিদিভাইয়ের উদ্দেশ্যে আর কি বলে যে, তোর মেয়ের তো গলাটা খুব ভালো, তো ওকে তুই গানে দিসনি, ওকে গানে দে, ও কিন্তু গানটা খুব ভালো হবে ওর। এবারে সেই দিদা এই কথাটা বলে বাড়ি থেকে চলে যায়। এবার এই কথাটা এই দিদিভাই যখন শুনতে পায় যে তার সম্পর্কে সেই দিদা এই মন্তব্যটা করেছে, তো মানে উনি যেটা আমাকে মানে ভয়েস মেলে বলেছেন যে ছোটবেলা থেকেই ওনার মনে হতো যে ওনার জীবনে সব কিছুই হচ্ছে, কিন্তু কিছু একটা এমন কিছু আছে যেটা উনি করছেন না, বাট ওনার করা উচিত। এবার যেই মুহূর্তে দিদা ওই কথাটা বলে যায় দিদিভাইয়ের উদ্দেশ্যে যে তোর মেয়ের গলাটা খুব ভালো, ওকে গানে দে, তো উনি তখন মনে করেন যে গানটা ওনার শেখাটা খুব দরকার। তো তখন এই দিদিভাই ওনার মা বাবাকে বলে, মানে নিজে থেকে উনি আর কি বলেন যে আমি কি গানটা শিখবো, আমি যদি গান শিখি আমি কিন্তু পড়াশুনোর প্রতি যে কম মনোযোগ দেবো সেরকম কিন্তু নয়, আমি পড়াশুনোটাকেও যেরকম মনোযোগ সহকারে করি আমি সেরকমই করব, কিন্তু আমি গানটা শিখতে চাই। তো যখন ওই দিদিভাইয়ের মা বাবা ওনার এই কথাটা শুনলেন, তখন ওনারা ভাবলেন যে ঠিক আছে, মেয়ে যখন চাইছে গানটা করতে, আর যে দিদা কথাটা বলে গেছিল সেই দিদা কিন্তু গান বাজনা করতেন এককালে, তো ভাবলো যে উনি যখন বলেছে যে মেয়ের গলায় গানটা ভালো হবে, তো ওনারা ওনাকে দিদিভাইকে একটা ওখানকারই রিসরাতেই এক গানের টিচারের কাছে ভর্তি করে দেয়। এবার পড়াশুনো যখন আস্তে আস্তে পড়াশুনোর সাথে উনি গানটা করতে থাকেন, এবং সেটা যথেষ্ট ভালোভাবেই উনি করেন। এবার এই করতে করতে যখন উনি ক্লাস 10-এ পড়েন, তো তখন বাড়ি থেকে সবাই বলল যে সামনের বছর মাধ্যমিক, তো এবারে গানটাকে আপাতত বন্ধ রাখতে, মাধ্যমিকের পরে আবার শুরু করতে হবে। তো দিদিভাইয়ের কিন্তু এটা মন থেকে ইচ্ছে ছিল না গানটা সেই সময় স্টপ করার, কিন্তু যেহেতু আমি বললাম যে উনি ছোটোবেলা থেকেই খুব বাড়ির লোকের খুব বাধ্য ছিলেন, তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, বাড়ি থেকে যখন বারণ করছে এই মুহূর্তে গানটা করতে, তা আমি গানটা করব না। তো উনি গানটা সেই মুহূর্তের জন্য বন্ধ রাখলেন, এবং মাধ্যমিকে উনি খুব ভালো রেজাল্ট করেন। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেন এবং উনি সায়েন্স নিয়ে ক্লাস 11-এ ভর্তি হলেন ওই দিদিভাই। এবার 11-এ যখন ক্লাস 11-এ ভর্তি হলেন, তো সেই সময় অঙ্কের একটা টিচার, ফিজিক্সের একটা টিচার, কেমিস্ট্রির একটা টিচার, বায়োলজির একটা টিচার, তো এত বেশি প্রাইভেট টিউশন ওনাকে নিতে হতো ক্লাস 11-12-এ, যে উনি গানটার প্রতি মানে ওনার ইচ্ছে ছিল, বাট ইচ্ছে থাকলেও তো অনেক সময় সময়ের একটা অভাব থাকে। তো ক্লাস 11-এর পরে উনি স্টার্ট করলেও যেহেতু এত এত টিউশন ওনাকে অ্যাটেন্ড করতে হতো, তো সেই জন্য গানটা কিন্তু উনি মানে কন্টিনিউ রাখতে পারলেন না, ওনাকে গানটা ছাড়তে হলো। এবার উনি পড়াশুনো করছেন ক্লাস 11-12-এ, মানে জানেনই একটা পড়াশুনোর বিশাল চাপ থাকে। এবার উনি সেই চাপে পড়ে মানে পড়াশুনোটাকেই শুধু গুরুত্ব দিলেন, গানটাকে গুরুত্ব দিলেন না, কিন্তু কোথাও একটা ওনার মনে একটা খেদ থেকে গেল যে আমি গানটা নিয়ে কিছু করলাম না। যাই হোক, তো উচ্চ মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট হলো ওনার, এবং উনি ফিজিক্সে অনার্স নিয়ে কলকাতার এক নামি কলেজে ভর্তি হলেন। ঠিক আছে, এবার কলেজে যখন উনি ভর্তি হন এবং সেই নামি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হওয়া, তো সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব মানে ভালো কথা ওনাকে বলে যে এত ভালো কলেজে একটা ফিজিক্স নিয়ে মানে পড়ার চান্স পাওয়া সেটাও একটা বড় ব্যাপার। ওনার রেজাল্টও খুব ভালো হয়েছিল। কিন্তু যেটা দিদিভাই মানে এই ভয়েস মেলে বলেছেন যে ছোট থেকে একরকম তাও ছিল, মানে ছোটোখাটো বিষয় ওনাকে খুব ভাবাতো, এবং ওনার মধ্যে একটা অন্যরকম মাঝে মধ্যে উনি এত বেশি
মানে কল্পনার জগতে চলে যেতেন ভাবনা চিন্তা করতে করতে, সেটা ওনার নিজেরই মাঝে মধ্যে মনে হতো যে আমি ওভার থিঙ্কিং করছি বা বেশি ভাবছি। এবার যখন উনি কলেজে পড়লেন, মানে কলেজে পড়া ওনার শুরু হলো, তখন থেকে ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের বিষয় মনের মধ্যে আসা শুরু হলো। সেটা হচ্ছে যে উনি বোঝার চেষ্টা করতেন যে প্রত্যেক মুহূর্তে দিদিভাইয়ের মনে যে যা যা কথাবার্তা মনের মধ্যে উঠে আসতো বা উনি অনেক কিছু ভাবতেন, এবং মাঝে মধ্যে উনি এটাও চিন্তা করতেন যে আমার মনেই এত চিন্তাভাবনা আসে কেন, এবং কোথাও গিয়ে উনি খুব কনফিউজড হয়ে যেতেন ছোটোখাটো বিষয়। মানে কোনো একটা হয়তো কলেজ থেকে কোথাও একটা যাওয়া হচ্ছে, তো উনি খুব কনফিউজ থাকতেন উনি যাবেন কি যাবেন না। তারপরে উনি কোন একজন টিচারের কাছে, কলেজে যখন উনি ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হন, তো সেখানে একটা টিচারের কাছে পড়তে যাওয়ার ছিল, তো সেখানেও উনি খুব কনফিউশনে ভুগতেন যে আমি এটা যাবো কি যাবো না, করবো কি করবো না, সব বিষয়ে উনি খুব কনফিউজ থাকতেন। এবং উনি নিজে না কোনো ডিসিশন নিতে পারতেন না। মানে কোনো একটা ডিসিশন নেওয়ার পরেও ওনার সবসময় মনে হতো যে আরে এই ডিসিশনটা না নিয়ে অন্য কিছু ডিসিশন নিলে হয়তো বেটার হতো। বাট হয়তো বেটার হতো কি হতো না সেটা উনি নিজেও জানে না, কিন্তু সবসময় একটা ইনডিসিশনে ভোগা, এরকম হয়তো প্রচুর মানুষেরই আছে। কিন্তু যেটা মূল বিষয়, সেটা শুরু হলো ঠিক ফার্স্ট ইয়ারের পর থেকে। যখন ফার্স্ট ইয়ারটা কেটে গেল, ফার্স্ট ইয়ার ওনার রেজাল্টও যথেষ্ট ভালো হয়, তো সেকেন্ড ইয়ার থেকে ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ আসা শুরু হলো। সেটা হচ্ছে, যেটা দিদিভাই বলেছেন, যে ওনার মানে পড়াশুনো নিয়ে উনি থাকতেন, মাঝখানে ছোটোবেলায় মাধ্যমিকের আগ অবধি উনি গান বাজনা করতেন, সব কিছু যেরকম চলছিল ঠিকঠাকই। কিন্তু এই যখন উনি মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠেন, ওনার মনে হয় যে ওনার জীবনে সব কিছু থাকলেও, মানে উনি একটা ভালো করে পড়াশুনো করছেন, ভালো কলেজ থেকে পড়াশুনো করছেন, ওনার বাবা মা ওনাকে মানে ভিশন আছে, যে বাবা মা বলেছে যে তুমি বিএসসি কমপ্লিট করার পরে এমএসসি করবে, তারপরে তুমি টিচারি লাইনের জন্য এগোবে, বা তুমি যদি আরও পড়াশুনো করতে চাও সেটাও করতে পারো, বা রিসার্চ লাইনে যেতে পারো, বাড়ি থেকে ফুল সাপোর্ট রয়েছে। কিন্তু সব কিছুর পরেও দিদিভাই বুঝতে পারেন যে ওনার জীবনে কিছু একটা বিশাল খামতি আছে। মানে এমন একটা খামতি ওনার জীবনে আছে, যেই খামতিটা উনি জানেন না ঠিক কিভাবে পূরণ করতে হবে, কিন্তু উনি পূরণ করতে চাইছেন। তো সেই সময় উনি যখন কলেজে পড়তেন, তো ওনার ডিপার্টমেন্টে একটি মেয়ের সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়, দুজনে খুব ভালো বান্ধবী। এবার পড়াশুনো নিয়ে দুই বান্ধবীর মধ্যে কথোপকথন তো হতোই। এবার বান্ধবীর সাথে কথোপকথন হওয়ার পরে উনি না বান্ধবীর সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করতেন। এবার দুই বান্ধবীর মধ্যে অনেক বিষয় নিয়ে কথোপকথন হয়, সেটা আপনাদেরও অনেক সময়ই হয়, সেটা বন্ধু বান্ধবী সবার সাথেই হয়। তো এই দিদিভাইয়ের মনে যা যা আসতো, যে ওনার কখনো কখনো মনে হতো যে ওনার জীবনে একটা বিশাল কিছু না পাওয়া রয়েছে, একটা বিশাল খামতি রয়েছে, সেটা ওনাকে পেতে হবে, কিন্তু সেটা কী জিনিস, কী খামতি রয়েছে, কী পেতে হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু ওনার নিজেরই জানা ছিল না। এবার ওই দিদিভাই যখন তার ওই বান্ধবীকে কথাগুলো বলতো, তো বান্ধবী বলতো যে তুই এসব কী বলছিস, কী না পাওয়া আছে, তোর বাবা মা রয়েছেন, তোর ফ্যামিলি রয়েছে, তুই ভালো পড়াশুনোয়, মানে ওই দুই বান্ধবী যে ছিল, ওই দিদিভাই এবং তার যে বান্ধবী, দুজনেই ফিজিক্স অনার্স, একই ডিপার্টমেন্ট, সেম কলেজ, বাট মানে ওই মেয়েটার না মেধাটা একটু কম ছিল, আর দিদিভাইয়ের মেধাটা একটু বেশি ছিল। তো সবসময় মানে ফার্স্ট ইয়ারেরও যখন পরীক্ষা হয়, সেকেন্ড ইয়ারে ওনারা ওঠে, ওই যে দিদিভাই যিনি ঘটনাটা পাঠিয়েছেন আজকের, তিনি ওই ডিপার্টমেন্টের মধ্যে সেকেন্ড হয়েছিলেন। ফার্স্ট একজন যা 2-3-4 নম্বরের ডিফারেন্সে অন্য একজন ফার্স্ট হয়, তো উনি সেকেন্ড হন। আর ওনার যে যে প্রিয় বান্ধবী ছিল, সে আর কি মোটামুটি অনার্স নিয়ে পাশ করে, কোনো স্ট্যান্ড করে না। তো সেই বান্ধবী সবসময় এই দিদিভাইকে বলতো যে তুই পড়াশুনোয় এত ভালো, তোকে দেখতে শুনতে ভালো, তোর ফ্যামিলির ফুল সাপোর্ট রয়েছে, তোর আবার কিসের না পাওয়া, তুই কী নিয়ে এত মন খারাপ করিস মাঝে মধ্যে, যে তোর জীবনে কিছু হলো না, কিছু একটা তোর না পাওয়ার রয়েছে, সে তুই কী নিয়ে বলতে চাইছিস। এবার ওই সময় মানে ওই বান্ধবী যাও বা এই কথাগুলো বুঝতো, দিদিভাই যদি অন্য কাউকে কথাগুলো বলতো, সেটা ফ্যামিলির মধ্যে হোক কি বন্ধু বান্ধবের মধ্যেও, কেউই বুঝতো না, সবাই হাসি মজা করতো, কেউ বলতো কী যে বলিস, এরকম টাইপের আর কি, কেউ অতটা পাত্তা দিত না। তো দিদিভাই না মানে আস্তে আস্তে ওনার মধ্যে একটা সব কিছুর প্রতি একটা হঠাৎ করে একটা অনীহা দেখা দিল।
মানে ওনার পড়তে ভালো লাগতো না। যে যে মেয়ে ছোটোবেলা থেকে এত ভালো পড়াশুনোয়, যার রেজাল্ট এত ভালো, হঠাৎই সেকেন্ড ইয়ারে উঠে সেই দিদিভাইয়ের কিন্তু পড়াশুনোর প্রতি মনোযোগটা একদমই চলে গেল। এবং যার ফল উনি হাতে নাতে পান যখন সেকেন্ড ইয়ার থেকে ওই দিদিভাই থার্ড ইয়ারে ওঠেন। ওনার কিন্তু রেজাল্ট মানে ওনার যে আগের রেজাল্ট প্রিভিয়াস রেজাল্টের তুলনায় যথেষ্ট খারাপ হয়। তো বাড়িতে সবাই খুবই মানে চিন্তিত হয়ে পড়ে যে মেয়ের হঠাৎ করে রেজাল্টটা কেন খারাপ হলো। ইভেন এই দিদিভাইও খুব অবাক হয়ে যান যে ওনার রেজাল্টটা এতটা খারাপ হলো কী করে। এবং যতই উনি মনে মনে ভাবতেন যে না আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাকে পড়তে হবে, কিন্তু দেখা যেত যে যখনই ওই দিদিভাই পড়তে বসতো ওনার একদমই পড়তে ইচ্ছে করতো না। মানে পড়াশুনোর মধ্যে তো একটা কনসেন্ট্রেশনের দরকার পড়ে, উনি সেই কনসেন্ট্রেশনটা দিতে পারতেন না কোনো কারণে। যাই হোক, তো বাড়ি থেকে একদিন ওনাকে খুব বকাবকি করলো যে তুমি থার্ড ইয়ারে উঠে গেছো, সেকেন্ড ইয়ারে যা হবার হয়ে গেছে, তোমাকে গ্র্যাজুয়েশনে কিন্তু থার্ড ইয়ার থেকে যখন তুমি পাস আউট হয়ে বেরোবে তোমায় কিন্তু খুব ভালো মার্কস পেতে হবে। তো উনিও মনে মনে ভাবলেন যে আমি তো খুব বাজে করলাম সেকেন্ড ইয়ারের আমার ওঠার এক্সামটা, এবার আমাকে খুব ভালো করে পড়াশুনো করতে হবে। তো উনি ওনার কিছুটা বলা যেতে পারে ওনার মানে মর্জির মানে বাইরে গিয়েই উনি জোর করে নিজেকে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করাতেন এবং যাই হোক সেভাবে উনি মোটামুটি চালাচ্ছেন। তো এমন সময় ওনার মনে হয় যে এবার ওনার গানটা করা উচিত। যখন উনি মানে পুরো ফার্স্ট্রেটেড হয়ে গেছেন যে এবার কয়েক মাসের মধ্যে থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হবে, ওনাকে খুব ভালো রেজাল্ট করতে হবে, বাট ওনার পড়তে একদম ইচ্ছে করে না, সবসময় ওনার মনটা খুব শ্যাটার্ড হয়ে থাকে, কোনো একটা মানে অজানা দুঃখ, একটা অজানা কষ্ট ওনাকে সবসময় ঘিরে থাকে, কিন্তু সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে সেরকম কিছুই উনি জানেন না। আর যখন ওনার মন মেজাজটা খারাপ হয়ে থাকে, খুব দুঃখ কষ্টের মধ্যে উনি থাকেন, ওনার মনে হয় যার কোনো কারণ নেই, সেই সময় কিন্তু না ওনার খেতে ভালো লাগে, না ওনার বাড়ির লোকের সাথে কথা বলতে ভালো লাগে, মানে কিছুই ভালো লাগে না, জাস্ট নিজেকে একটা নিজের ঘরের মধ্যে অন্ধকার করে উনি বসে থাকেন। তো এমন সময় যখন ওনার মনে হলো যে উনি গানটা করতে চান, তো আবার সেই বাড়িতে উনি যখন বললেন যে আমি গানটা এবার কন্টিনিউ করবো, তো বাড়িতে সবাই বললো যে তোমার একই সেকেন্ড ইয়ারের রেজাল্ট ভালো হয়নি, আবার তুমি এখন থার্ড ইয়ারের মেন পরীক্ষার আগে যদি তুমি গানে ভর্তি হও তাহলে তোমার রেজাল্ট আরও খারাপ হবে। ঠিক যেরকমভাবে মাধ্যমিকের সময় মানে মাধ্যমিক পরীক্ষার আগে ওনার গানটা যেভাবে ছাড়ানো হয়েছিল ঠিক সেভাবেই বাড়ি থেকে ডিসকারেজ করে। কিন্তু সময় অনেকটা তার মাঝখানে পেরিয়ে গেছে, তখন উনি জাস্ট ক্লাস 10-এ পড়তেন, এখন উনি ক্লাস থার্ড ইয়ারে পড়ে কলেজে। তো উনি এবারে বললেন যে না আমি পুরো শুধুমাত্রই পড়াশুনোর প্রেশার, শুধুমাত্রই পড়াশুনো নিয়ে থাকা আমার আর ভালো লাগছে না, আমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় আমাকে একটুখানি মানে ব্রেন রিল্যাক্স করতে হবে, আর সেটার জন্য আমি মনে করি গান সবথেকে ভালো। আর আমি গানটা করলে আমি খুব মানে বাড়ির মধ্যেও যখন আমি থাকছি একা, আমি পড়াশুনো করার পরে যখন 1 ঘন্টা আমি ব্রেক নিচ্ছি তখন আমার গান করতে খুব ভালো লাগছে। তো উনি যখন বাড়ি থেকে এরকম বলেন তো তখন ওনার বাবা রাজি হয়, মা প্রথমে রাজি ছিলেন না, তো বাবা রাজি হয়ে বলেন যে ঠিক আছে, তোমার যখন মনে হচ্ছে যে তুমি গানটা করলে ভালো থাকবে, তুমি আরও বেটার কনসেন্ট্রেট করতে পারবে নিজের স্টাডিসে, তাহলে তুমি গানটা আবার কন্টিনিউ করতে পারো। তো উনি গানটা আবার শুরু করলেন শেখা। এরকম করে ওনার যখন ওই মোটামুটি গানটা মানে আবার উনি কন্টিনিউ করলেন, উনি এটুকু বুঝতে পারেন যে 100% না হলেও মানে ওনার যে মেন্টাল যে কন্ডিশনটা ছিল বা সবসময় ওনার যে খুব ডিপ্রেসড বলে মনে হতো সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কাটে এবং ওনার থার্ড ইয়ারের পরীক্ষা আগের সেকেন্ড ইয়ারের পরীক্ষার থেকে বেটার হয়। এবং ওনার যখন রেজাল্টটা বেরোয় তখন দেখা যায় উনি যথেষ্ট ভালো নাম্বার নিয়ে ফিজিক্স অনার্সে পাশ করেছেন। তো বাড়িতে মোটামুটি সবাই খুব খুশি হয়। কিন্তু এই যে সাফল্য, যেরকম মার্কস উনি চেয়েছিলেন যে ওনার আসুক, ঠিক সেরকমই মোটামুটি ওনার মার্কস আসে গ্র্যাজুয়েশনে। কিন্তু এর মধ্যেও কোথাও একটা ওনার মনে হয় এই দিদিভাইয়ের যে উনি একটুও খুশি নন, ওনার জীবনে কিছু একটা উনি খুব বিশাল কিছু উনি হারিয়ে ফেলেছেন, এরকম একটা ওনার মনে হয়। এরপরে এই গ্র্যাজুয়েশন যখন হয়, তো গ্র্যাজুয়েশনের পরে এই যে দিদিভাই ছিল, তো তার যে কলেজের যে সবথেকে প্রিয় বান্ধবী ছিল, সেই বান্ধবীর সাথে মোটামুটি কলেজ পাশ হওয়া 3-4 মাস, 5 মাস, 6 মাস অবধি মোবাইলে যোগাযোগ ছিল। আর ওই যে বান্ধবী ছিল সেই বান্ধবী বা যে দিদিভাই আমাকে ঘটনাটা আজকে পাঠিয়েছেন, এই দুজনেরই কিন্তু সেই মুহূর্তে কোনো ফেসবুক প্রোফাইল ছিল না। এবার
ফোন ছিল, বাট ওই ছোট ছোট যে কিপ্যাড দেয়া যে ফিচার ফোনগুলো, তো সেরকম একটা ফোন ছিল দুজনের কাছেই। তো দুই বান্ধবীর ওই ফোনের মাধ্যমেই যোগাযোগ ছিল। কিন্তু তার ঠিক মানে কলেজের থার্ড ইয়ার হওয়ার 6-7 মাস পরে ওই বান্ধবী হঠাৎ করেই একদিন দিদিভাইকে ফোন করে জানায় যে তার বিয়ে ঠিক হয়েছে। ঠিক আছে, তো বলে যে তার বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ে ঠিক হওয়ার পরে সে প্রথমে দিল্লি চলে যাবে বিয়ে করে, এবং দিল্লি থেকে সেই আবার অন্য কোথাও যাবে, মানে সে হয়তো বাইরে তার হাজবেন্ড কাজ করে, তো সেখানে সেটেল করবে। এবার দিদিভাই যখন এই কথাটা শোনেন যে তার বান্ধবীর দূরে বিয়ে হয়ে যাচ্ছে, তো তার না খুব খারাপ লাগে। এবং যদি শুধু দিল্লিতেও বিয়ে হতো তাহলেও একরকম ব্যাপার ছিল। তো সেই বান্ধবী যখন ফোন করে নিজের বিয়ের খবরটা দেয়, তো তখন সে বলে যে ওরা দিল্লিতে মাস 2-3 থাকবে এবং তারপরে তারা বিদেশে চলে আসবে। এবার এই কথাটা যখন শোনে, তো তখন না ওই দিদিভাইয়ের না খুব খারাপ লাগে। মানে উনি সবই বুঝতে পারছিলেন যে বান্ধবী তার আজ না হোক কাল বিয়ে হতোই, বা বিয়ে না হলেও সে হয়তো পড়াশুনো করতে অন্য কোথাও চলে যেত। এই মানে ফ্রেন্ডশিপটা হয়তো এত বেশি দিন থাকার ছিল না। কিন্তু দিদিভাই ওই বান্ধবীটার সাথে এতটাই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন যে উনি ওনার বান্ধবীর এই দূরে বিয়ে হয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া, এই বিষয়টা না ওনার একটু সেই মুহূর্তে উনি নিতে পারেননি। তো উনি বিয়ের ক্ষেত্রে উনি খুব উইশ টুইশ করেন, এবং তারপরে ওই দিদিভাই কী করেন, ওনার বাবাকে বলে যে আমার এই বান্ধবীর খুব বিয়ে, আমার খুব ভালো বান্ধবী ছিল, তো উনি মানে আর কি, যেটা দিদিভাই ভয়েস মেলে বলেছেন যে ওনার না আর ইচ্ছে করে না যে বান্ধবীর বিয়েতে যাই। কোনো একটা কারণে উনি মানসিক দিক থেকে আবার গ্র্যাজুয়েশনের পরে খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলেন। উনি মাস্টার্সে ভর্তি হয়েছিলেন, ফিজিক্স নিয়ে উনি এমএসসি করছিলেন। তো সব কিছু মিলিয়েই না মানে সেই সময় ওনার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের মানে দোলাচাল চলছিল। ওনার একটা মন ওনাকে বলছিল যে না আমার বান্ধবীর বিয়েতে যাওয়া উচিত, আবার আরেকবার ওনার মনে হচ্ছিল যে না আমি বান্ধবীর বিয়েতে যাব না। তো উনি তখন ওনার বাবার সাথে কথা বললেন, এই দিদিভাই। তো উনি বললেন যে দেখো বাবা, আমার তো এই বান্ধবীর বিয়ে, কিন্তু আমার এমনি তো এখন খুব পড়াশুনোর চাপ চলছে, এমএসসির ওনার ফার্স্ট সেম ছিল, তো বলছে যে আমি তো যেতে পারবো না, তো আমি ওকে একটা কোনো উপহার পাঠাতে চাই। এবং ওই যে বিয়ের কার্ডটা যেটা পাঠিয়েছিল, তো ওই বান্ধবী ওই দিদিভাইকে ওরা আর কি গড়িয়াহাটে আর কি মিট করে। মানে যখন এই দিদিভাইরা কলেজে পড়তো, দিদিভাই এবং তার ওই বান্ধবী ওরা মাঝে মধ্যেই গড়িয়াহাট যেত। তো ওই বান্ধবী দিদিভাইকে 2 দিন ফোন করে ডাকে, বলে যে মানে 2-3 দিন ধরে আর কি ফোন করে বলে যে তোর কবে হবে বল, তা আমরা তো কলেজের টাইমে তো অনেকবারই গড়িয়াহাট যেতাম, তো আমি গড়িয়াহাট যাব, তুইও আয়। তো 2-3 বার বলার পরে তো দিদিভাই রাজি হন, এবং ওই বান্ধবীর সাথে দিদিভাইও গড়িয়াহাটে যায় এবং সেখানে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে। এবং সেই দিন কিন্তু ওই বান্ধবী দিদিভাইকে বিয়ের কার্ডটা দিয়েছিল। তো অবভিয়াসলি সেই বিয়ের কার্ডে ঠিকানা ছিল। তো তখন যখন দিদিভাই যখন তার বাবাকে বলে যে সে একটা উপহার পাঠাতে চায়, তো দিদিভাইয়ের বাবা বলেছে ঠিক আছে, একটা উপহার কিনে ওকে এই ঠিকানায় আমি পোস্ট করে দেব। তো সেই সময় যে দিদিভাই যে ছিলেন, মানে উনি তো তখন এমএসসি করছিলেন। তো এমএসসি করতে করতে উনি সেই সময় 4টে টিউশন পড়াতেন। তো ওনার বাবা তার নিজের মতো পছন্দ মতো একটা উপহার কেনেন, এবং তারপরে এই দিদিভাই ওনার যে টিউশনের যে পয়সা ছিল সেই পয়সা থেকে উনি কিছুটা টাকা জমিয়েছিলেন। কিছু টাকা জমিয়ে উনি একটা রূপোর ফুলের মানে মাথায় যে ফুলগুলো পড়ে না, মানে অনেকে দেখবেন আগেকার দিনে রূপোর ফুল পরতো, রূপোর ফুল, রূপোর কাঁটা, এগুলো অনেকে খোঁপায় মাথায় দিত। তো ওই দিদিভাই নিজের সেই টিউশনের পয়সা জমিয়ে একটা ওরকম রূপোর খোঁপায় দেওয়ার একটা কাঁটা উনি ওনার দিদি ওই রিষড়ারই একটা লোকাল সোনার দোকান থেকে উনি কিনেছিলেন। তো সেইটা কিনে উনি ওনার বাবার কেনা উপহারের সাথে ওইটাও উনি দেন, এবং ওনার বাবাকে বলে যে তুমি তাহলে ওর যে বাড়ির যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে পোস্ট করে দাও। এবং ওনার বাবা তখন একটা ছোট চিঠি মতো লিখে নোট আর কি লিখে ওই গিফটটা ওই বান্ধবীর অ্যাড্রেসে পোস্ট করে দেন। সেটা ঠিক বিয়ের কয়েকদিন আগে। যাই হোক, তো বিয়ে হলো ওই বান্ধবীর। বিয়ের পরে ওই যে উপহারটা যে পেয়েছিল সেই উপহারটা যে বান্ধবী পেয়েছে, তো সেটাও জানাতে বান্ধবীটি ফোন করে দিদিভাইকে, দিদিভাইয়ের সাথেও কথা হয়। কিন্তু যেটা উনি ইমেলে বলেছেন যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কেন জানি না
ওনার মনের মধ্যে একটা খুব কষ্ট, একটা খুব দুঃখ সবসময় মনের মধ্যে খুব ভার হয়ে থাকতো, এবং সবসময় দিদিভাইয়ের মনে হতো যে কিছু একটা ওনার জীবনে নেই। যাই হোক, তো উনি মাস্টার্স কমপ্লিট করেন, এবং মাস্টার্স কমপ্লিট করার পরে উনি বিভিন্ন জায়গায় আর কি সরকারি চাকরির যে টিচারি করার যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো উনি দিতে, মানে পরীক্ষা, সেই কম্পিটিটিভ এক্সামের জন্য উনি তৈরি হতে থাকেন এবং কম্পিটিটিভ এক্সাম দিতে থাকেন। ইন দ্য মিন টাইম ওনার হঠাৎ করেই একদিন রাতের বেলা একটা অদ্ভুত রকমের উনি একটা স্বপ্ন দেখেন। মানে স্বপ্ন বলতে যেটা উনি বলতে চেয়েছেন সেটা ঠিক স্বপ্ন নয়, মানে বলা যেতে পারে যে দেখবেন অনেক সময় অনেক কিছু আমাদের চোখের সামনে না, মানে হয়তো আমরা দিনের বেলা জাস্ট বসে আছি, আশেপাশে লোকজন আছে, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে, আপনাদেরও হয়তো কারোর হয়ে থাকবে, যে একটা হঠাৎ করে একটা ফ্ল্যাশব্যাক আসে। হঠাৎ করেই মনে হয় যে কিছু একটা চোখের সামনে দেখলাম বা কিছু একটা চোখের সামনে ঘটলো, অথচ সেটা বাস্তবে ঘটেনি, এরকম। তো একদিন রাতের বেলা উনি ওনার ঘরে শুয়েছিলেন খাটে। তো হঠাৎই ওনার মনে হলো যে ওনার ঘরের, মানে উনি যেখানটা আর কি শুয়েছিলেন, ওনার মুখটা যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকের যে দেয়ালটা রয়েছে, সেই দেয়ালটার রং ছিল অফ হোয়াইট কালারের ওনার ঘরের। তো ওনার হঠাৎ করেই মনে হয় যে ওনার অফ হোয়াইট কালারের দেওয়ালটা, যেটা বহু বছর থেকে ওরকমই কালার রয়েছে এবং ছোট থেকে বড় অব্দি উনি ওই রিষড়ার ওই বাড়িতে ওইটাই ওনার রুম, সেই জায়গায় ওনার হঠাৎই মনে হয় যে দেয়ালের রংটা অফ হোয়াইট থেকে সবুজ হয়ে গেছে, মানে হালকা বটল গ্রিন কালারের হয়ে গেছে, এটা ওনার মনে হয়। তো উনি শুয়েছিলেন, মানে শুয়ে শুয়ে জাস্ট উনি একটা গল্পের বই দেখছিলেন। তো গল্পের বইটা মানে খুব একটা মন দিয়ে পড়ছিলেন তা নয়, মানে জাস্ট পাতা উল্টে দেখছেন, দু এক লাইন করে পড়ছেন, এরকম। হঠাৎই ওনার যেন চোখের সামনে মনে হলো যে ওনার ঠিক উল্টো দিকের দেয়ালটা বটল গ্রিন কালারের। তো উনি বইটাকে সরিয়ে না উনি একটু উঠে বসেন, যে কি হলো ব্যাপারটা, মানে আমরাও যদি হঠাৎ করে এরকম একটা কিছু দেখি আমরা একটু চমকে যাব। তো ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, উনি চমকে গেছেন, এবং চমকে গিয়ে যখন উনি দেখছেন সামনে, তখন উনি দেখছেন, মানে চোখটাকে একটুখানি মানে কচলে উনি আবার দেখছেন যে কি আমি কি ঠিক দেখছি। তো উনি দেখেন যে সত্যি সত্যি ওনার উল্টো দিকের দেয়ালটা বটল গ্রিন কালারের, এবং সেই জায়গাটায় যেখানে একটা টেবিল ছিল এবং ওখানে একটা ছোট্ট উনি, মানে ওই অ্যালোভেরা, যে ছোট ছোট যে অ্যালোভেরা গাছগুলো থাকে সেরকম একটা অ্যালোভেরা গাছের টপ, ছোট্ট আর কি, সেটা ওই টেবিলের উপরে রাখা ছিল। তো উনি ভাবছেন যে অ্যালোভেরা গাছের একটা টব রাখা ছিল, কিন্তু সেটা যেন ওখানে নেই, মানে কিছুক্ষণ আগেও ছিল, কিছুক্ষণ আগেও দেয়ালের রং সাদা, মানে অফ হোয়াইট ছিল, কিছুক্ষণ আগেও ওখানে একটা এরকম অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু কোনোটাই নেই, না অ্যালোভেরা গাছটা আছে না দেয়ালটা যেরকম কালারের সেরকম আছে। তো উনি না মানে উঠে বসে উনি না আস্তে আস্তে একটু এগিয়ে যান, খাট থেকে নেমে পড়েন, নেমে একটুখানি উনি এগিয়ে যান, মানে সেই সময় যেটা ওনার মনে হয় যে এটা কী দেখছি আমি, আর এটা আমার নিজের ঘরে, আমার নিজের বাড়িতে, নিজের ঘরে বসে আমি এরকম কেন দেখছি। তো তারপরে উনি যখন সামনে যান, মানে ঠিক সামনে যাওয়ার পরে ওনার যেন মনে হলো যে ওনার শরীরটা, পুরো সারা শরীরটা একটা কাঁপুনি দিয়ে এলো, একটা হালকা ঠান্ডা ওনার অনুভূতি হলো, এবং ওনার শরীরটা হালকা কেঁপে উঠলো, এবং যেই মুহূর্তে কেঁপে উঠলো মনে হলো যেন ওনার শরীর থেকে কিছু একটা যেন হালকা হয়ে গেল। এবং হালকা যখন হয়ে যায় তখন উনি দেখেন যে যেরকম দেয়ালটা অফ হোয়াইট কালার ছিল সেরকম অফ হোয়াইটই রয়েছে, যেরকম ওখানে সামনের টেবিলে একটা ছোট অ্যালোভেরা গাছ ছিল ঠিক সেটাও রয়েছে। এইটা যখন হয় তো তখন না দিদিভাই না খুব অবাক হয়ে যায় যে এটা আমার সাথে কি হলো, আমি হঠাৎ করে এতটা ভুল কি করে দেখলাম। আর শুধুমাত্র ভুল দেখলাম, আর তখন কিন্তু খুব বেশি রাত নয়, মানে জাস্ট উনি ডিনার করে নিজের ঘরে এসছেন, তখন ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। তো উনি ভাবলেন যে কী ব্যাপার, মানে আমি কি পড়াশুনো নিয়ে খুব টেনসড রয়েছি নাকি আমার কি মনে হচ্ছে। উনি তখন ভাবলেন যে দূর কী দেখতে কী দেখি। তো সেদিন ওনার এত বিরক্ত লাগে যে ওনার রাতে আবার পড়ার কথা ছিল, উনি ডিনারের পরে একটু ব্রেক নিয়েছিলেন, তো উনি ভাবলেন যে না আজকে আর পড়াশুনো কিছু করবো না, ভাল লাগছে না, উনি লাইট বন্ধ করে শুয়ে পড়েন। এইবারে উনি লাইটটা বন্ধ করে শুয়ে পড়লেন, সেদিনের মানে রাতটুকু ঠিক মতোই কাটে, রাতে কিন্তু কোনো প্রবলেম ওনার হয়নি। পরের দিন ভোর 5টার সময়, যেখানে উনি ঘুম থেকে উঠতেন এই 7টা সাড়ে 7টা, মানে ক্লাস বা অন্য কিছু না থাকলে ওই 7টা সাড়ে 7টায় উঠতেন, না হলে হয়তো উনি আরও আগে উঠতেন কোনো কাজ থাকলে। তো সেই মানুষের হঠাৎ করেই 5:30টার সময় ঘুমটা ভেঙে যায়।
5:30টার সময় ঘুমটা ভেঙে গেছে এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে ওনার মানে চোখে ঘুম রয়েছে। এমন সময় উনি কিন্তু পুরো যে জেগে আছেন তা নয়, কিন্তু উনি ঘুমের মধ্যেও ছিলেন না। তো উনি দেখেন যে ওনার ঠিক উল্টো দিকের যে দেওয়ালটায় উনি রাতের বেলা আগের দিন ওরকম বটল গ্রিন কালারের দেখেছিলেন যে দেওয়ালটা, উনি দেখেন যে ওই দেয়ালটার কাছে, মানে এটা বলতে গিয়ে আমারও খুব মানে অদ্ভুত রকমের একটা ফিলিংস হচ্ছে। সেটা হচ্ছে যে উনি নিজেই দেখেন যে এই দিদিভাই উনি নিজেকে ওই উল্টো দিকের দেয়ালে একটা শাড়ি পরে, মানে একটা ঘোমটা মতো নিয়ে উনি নিজেকে দেখেন। মানে ভাবুন, আপনি স্বপ্নে নিজেকে দেখলেন যে আপনি কোথাও, মানে এরকম আমরা অনেক সময় স্বপ্ন দেখে থাকি যে আমি কোথাও যাচ্ছি, আমি কোথাও খাচ্ছি, আমি কোথাও ঘুরতে গেছি, এরকম কিন্তু অনেকেই স্বপ্ন দেখে। এটা কিন্তু খুব নর্মাল। বাট স্বপ্ন নয়, মানে উনি যে গভীর ঘুমের মধ্যে রয়েছেন সেরকম কিন্তু একদমই নয়। ওনার ঘুমটা কিন্তু ভেঙে গেছিল। জাস্ট উনি ঘুম ঘুম চোখে একটুখানি মানে জাস্ট চোখটা বন্ধ করেছিলেন। তো উনি সেই মুহূর্তে মানে ওনার চোখটা কিছু একটা অস্বস্তিতে চোখটা উনি খোলেন, এবং চোখটা খুলে উনি স্পষ্ট দেখেন যে ওনার চোখের সামনে, মানে ওনার মুখের সামনে ঠিক উল্টো দিকের দেওয়ালের কাছে উনি নিজেই একটা শাড়ি পরে, একটা তাঁতের শাড়ি পরে উনি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনার হাতে শাখা পলা, কানে দুল, তারপরে ওনার সিঁথিতে সিঁদুর, এবং উনি মানে খুব নিজেকে দুঃখী অবস্থায় দেখেন, যে খুব দুঃখ কষ্ট পেলে যেরকম একটা মানুষের চোখ মুখের অবস্থা হয় বা তার যেরকম অ্যাপিয়ারেন্স হয়, সেরকমই একটা, মানে উনি নিজেই নিজেকে ওরকমভাবে একটা শোকাহত অবস্থায় দেখেন। এইটা দেখার পরে ওনার মানে যেটুকু চোখে ঘুম ঘুম ব্যাপার ছিল সেটুকু পুরোটাই কেটে যায়, এবং উনি ধড়াক করে উঠে বসেন, খাটের উপরে উঠে বসেন। এবং উঠে বসার পরে উনি মানে এতটাই ওই দিন মানে এতটাই উনি সারপ্রাইজড হয়ে যান, এতটাই ওনার কাছে শকিং লাগে বিষয়টা, নিজেকে ওরকম রূপে দেখায়, যে উনি যখন ঘুমটা তো ওনার পুরোপুরি ভেঙে গেছে, কিন্তু উনি না একবারে ভয়ে আর উনি দেয়ালের দিকে তাকাতে পারছেন না, এবং উনি মনে মনে ওনার মাকে ডাকছেন যে মা মা, কিন্তু উনি জোরে চেঁচাতেও পারছেন না। তো যাই হোক, তো এরকমভাবে কিছুক্ষণ যাওয়ার পরে উনি যখন বুঝতে পারেন যে জানলা দিয়ে মোটামুটি আলো এসছে, দিনের আলো ফুটে গেছে, তো তখন উনি যখন ভয়ে ভয়ে মুখটাকে মানে নিচু করেছিলেন, সেই নিচু অবস্থা থেকে যখন উঁচুতে তুলছেন, তখন দেখেন দেয়ালের কাছে কিচ্ছু নেই। তো এইটা যখন হয় তো উনি না খুব ভয় পেয়ে যান যে ব্যাপারটা কি হলো, আমি নিজেকে এরকম অবস্থা আমি দেখলাম কি করে। যাই হোক, তো এই ব্যাপারটা মানে ওনার সাথে না মাঝে মধ্যেই হতে থাকে, মানে একদিন দুদিন নয়, মাসে হয়তো 6-7 দিন উনি নিজেকে, মানে যখনই উনি মানে ঘুমোতেন, সেটা মাঝরাতে হোক, ভোর রাতে হোক বা ভোরবেলা হোক, উনি নিজেকে খুব দুঃখী অবস্থায় বা কখনো উনি কাঁদছেন মুখের কাছে কাপড় নিয়ে, সে অবস্থায় কিন্তু উনি নিজেকে দেখতে পেতেন। এবং যে শোক বা যে কান্নাটা উনি করতেন, উনি সেটা বুঝতে পারতেন যেটা সেটা মানে হয়তো উনি কোনো গভীর শোক পেয়েছেন। সেই শোকটা ঠিক কী শোক, কেন উনি শোক করছেন, সেটা উনি কিছু বুঝতে পারতেন না। কিন্তু এটুকু উনি আস্তে আস্তে ওই মানে ওই জিনিসটা যখন ওনার চোখের সামনে যখন ওই দৃশ্যটা আসতো, উনি এটুকু বুঝতে পারতেন যে উনি কোনো একজনের জন্য শোক করছেন, একটা মানুষের জন্য উনি শোক করছেন। এবং শোকটা ছিল কিছুটা এরকম যে কোনো মা যদি তার সন্তানের জন্য শোক করে, সেটা যেরকম হবে কিছুটা সেরকম টাইপেরই শোক। এবার এই কথাগুলো উনি একবার দুবার ওনার মায়ের সাথে শেয়ার করেন যে মা জানো তো আমি একটা কীরকম, মানে উনি একদম এক্স্যাক্ট যা যা উনি দেখতেন উনি সেটা কিন্তু শেয়ার করতেন না, মানে জাস্ট বলতেন যে মা আমি একটা স্বপ্ন দেখলাম, যে সেই স্বপ্নে আমি খুব কাঁদছি, এরকম করে বলতেন। কিন্তু এত যে উনি ডিটেলস ব্যাপারটা দেখতেন, এবং সেটা যে স্বপ্ন নয়, উনি প্রত্যেকবারই যখনই ওই দৃশ্যগুলো ওনার চোখের সামনে আসতো ওরকম রাতের বেলা বা ভোর রাতের বেলা, তার আগে কিন্তু নিয়ম করে কিন্তু ওনার ঘুমটা ভেঙে যেত, কিন্তু উনি এতটা খুলে আর ওনার মাকে বলেননি। যাই হোক, তো এরপরে যেটা হলো, উনি মানে প্রচণ্ড রকমভাবে মানসিক দিক থেকে খুব বিধ্বস্ত হয়ে পড়লেন। যত দিন যেতে লাগলো এবং যত বেশি দৃশ্যগুলো ওনার চোখের সামনে আসতে লাগলো, উনি আরও বেশি, মানে আমি বললাম যে ছোটো থেকেই উনি খুব ছোটোখাটো বিষয়ে কনফিউজ থাকতেন, 3-4টে জিনিসের মধ্যে কিছু চুজ করতে হলে তখন উনি খুব কনফিউজ হয়ে যেতেন, ছোটোখাটো বিষয়ে ওনার মন খারাপ হয়ে যেত, সবসময় ওনার মনে হতো যে ওনার জীবনে খুব দুঃখ আছে, খুব কষ্ট আছে, এগুলো তো ছিলই। তো এরপরে হঠাৎ করেই এই ধরনের
চাকরির পরীক্ষা দিতে দিতে উনি হঠাৎ করেই ঠিক করলেন যে উনি গান নিয়ে আরও এগোতে চান। বাড়িতে সবাইকে বললেন, তো বাড়িতে যথারীতি ওনার মা না খুব স্ট্রিক্ট ছিলেন, মানে ওনার মা সবসময় চাইতেন যে যেভাবেই হোক আমার মেয়ে টিচার যেন হয়। তো ওনার মা বললেন যে না, তোমার সামনে 2-3টে এক্সাম রয়েছে, তো তুমি এখন যদি গান নিয়ে আবার এগোতে চাও বা পড়াশুনো করতে চাও তাহলে সেটা তোমার মানে এই টিচার হওয়ার জার্নিতে সেটা একটা বাধা সৃষ্টি করতে পারে, তো তুমি সে পথে যেও না। তো তখন ওনার মানসিক স্থিতি এতটাই মানে বিধ্বস্ত হয়ে গেছিল, তো উনি একদিন বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি করেন এবং উনি বলেন যে উনি মনস্থির করে ফেলেছেন যে উনি এই গান নিয়ে রবীন্দ্রভারতীতে ভর্তি হবেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, এবং সেটা যদি উনি না করতে পারেন তাহলে ওনার পক্ষে পড়াশুনো সংক্রান্ত বা চাকরি বাকরি সংক্রান্ত কোনো কিছু করা সম্ভব নয়। যাই হোক, তো বাড়ি থেকে ওনাকে সবাই বোঝানোর চেষ্টা করে কিন্তু সবাই ফেল হয়ে যায়। এবং যেটা এই দিদিভাই ভয়েস মেলে বলেছেন যে কেন জানি না আমার তখন পুরো পাগল অবস্থা। মানে এরকমও হয়েছে যে উনি একটা চাকরির পরীক্ষা দিতে গেছেন, সেই সময় ওনাদের একটা এসএসসি হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন। উনি যেটা বলেছেন ভয়েস মেলে যে আমি যা কোশ্চেন এসছে ওই স্কুল সার্ভিস কমিশনে, সেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার জানা, কিন্তু পরীক্ষার আগের দিন আমি আমার এতটাই মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছিলো, কারণ তার আগের দিন আমি আবার নিজেকে ওরকম একটা তাঁতের শাড়ি পরে মানে কুঁজো হয়ে বসে আমার ঠিক নিজের ঘরের সামনের দেওয়ালে এরকম একটা বটল গ্রিন কালারের দেওয়ালে আমি দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি বটল গ্রিন নয়, যেটা অফ হোয়াইট। সেখানে আমি মনে হচ্ছে যেন কোনো একটা বাচ্চাকে যেভাবে কোলে নেয় বা যেভাবে কোনো একটা বাচ্চাকে জড়িয়ে ধরে, ঠিক সেরকম একটা অঙ্গভঙ্গি করে আমি প্রচণ্ড কাঁদছি। এবং এটা মানে উনি পুরোপুরি ওনার মনে আছে যে উনি কিন্তু তখন স্বপ্ন দেখছিলেন না, এবং যদি সেটা স্বপ্ন হতো তাহলেও ওটা ওনার মনে প্রশ্ন জাগতো যে একই স্বপ্ন মানুষ কী করে বারবার দেখে। যাই হোক, তো সেই স্কুল সার্ভিস কমিশনের যে রিটেন পরীক্ষার আগের দিন ওনার সাথে এই ঘটনাগুলো ঘটে এবং প্রত্যেকটা প্রশ্ন ওনার কমন আসে, ওনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানা ছিল, বাট উনি সেভাবে কিছুই লিখে আসতে পারেননি, কারণ ওনার এতটাই মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তো উনি বাড়িতে এসে সেটা সত্যি কথা বলেও দেন। তো তখন ওনার বাড়ি থেকে ওনাকে বলে যে ঠিক আছে, একটা পরীক্ষা একবার খারাপ হয়েছে, ঠিক আছে তুমি নেক্সট বার ট্রাই করবে, আরও সামনে পরীক্ষা রয়েছে। তো এবারে কি হলো, উনি মানে নিজে একাই উনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যান। এবং যেটা উনি লিখেছেন, মানে উনি একটা নাকি ডায়েরি লিখতেন, সেই সময় থেকে উনি একটা ডায়েরি লেখা স্টার্ট করেন। ডায়েরিতে উনি যেটা লিখতেন সেটা এই কারণে লিখতেন, কারণ ওই যে উনি মাঝে মধ্যেই যে দৃশ্য ওনার চোখের সামনে আসতো, সেটা রাতের হোক, মাঝরাতে হোক, ভোর রাতে হোক, সেটাকে উনি লিখে রাখতেন। মানে ইভেন যেটা উনি ভয়েস মেলে বলেছেন যে আমার তখন একটা এমনই মেন্টাল কন্ডিশন হয়ে গেছিলো যে আমি মানে যে দৃশ্যটা দেখতাম, আমি সেটা না মানে সেই ডায়েরি আর পেনটা যেখানে আমি নোট করতাম সেটা আমি আমার খাটের পাশে রেখে দিতাম। আর আমি আস্তে আস্তে বুঝতে পারতাম যে আজকেও আমি দেখব, মানে উনি বুঝে যেতেন যে সেই দিন মানে ভোর রাতে উনি দেখবেন কি দেখবেন না, এটা উনি বুঝতে পারতেন। এবং যেদিন ওনার মনে হতো যে উনি আজকে কিছু দেখবেন, সেদিন কিন্তু উনি মানে ডায়েরিটা নিয়ে শুতেননি। আবার কিছু দিন মনে হতো যে না আজকে কিছু হবে না, তো উনি কী করতেন, ওই ডায়েরিটা নিয়ে শুতেন। তো উনি প্রত্যেক দিন লিখে রাখতেন, যখনই এরকম ঘটনা ঘটতো উনি লিখে রাখতেন। তো যেদিন উনি প্রথম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যান, তার আগে উনি কোনো দিন যাননি। ওনার প্রথমে ঢুকেই মানে অ্যাডমিশনের তো ঠিক আছে, ওগুলো ওই সমস্ত ব্যাপার হয়ে যায়, যখন উনি প্রথম দিন ক্লাসে ঢোকেন ওনার প্রথমেই মনে হয় যে এই জায়গায় আমি এইরকম একটা ক্লাসরুম থাকবে, মানে এটা কিন্তু উনি এর আগে কখনো যাননি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, বাট স্টিল ওনার মনে হয় যে উনি দরজা দিয়ে ঢোকার পরে উনি এই জিনিসটা দেখবেন, এখানে এই কটা বেঞ্চ থাকবে, অমুক জায়গাটা বড় করে রবীন্দ্রনাথের ছবি থাকবে, এই থাকবে, এখানে এই বাণী লেখা থাকবে, রবীন্দ্রনাথের এই কথা লেখা থাকবে। এগুলো কিন্তু কোনোটাই ওনার জানার কথা নয়, বাট কেন জানি না উনি যেই মুহূর্তে রবীন্দ্রভারতীতে প্রবেশ করেন, ওনার যেন চোখের সামনে মানে সেটা একদম দিনের আলোতে, মানে যেটা উনি মানে ভয়েস মেলে বলছেন যে এতদিন তো রাতের বেলা, ভোর রাতে, মাঝরাতে এগুলো হচ্ছিল, এবার ওই রবীন্দ্রভারতীতে যাওয়ার আগে থেকে উনি তো একটা প্রচণ্ড টান অনুভব করতে থাকেন যে আমাকে রবীন্দ্রভারতীতে যেতেই হবে। আচ্ছা, সেই সময় আবার কিন্তু উনি কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন।
সেই কলেজ সার্ভিস কমিশনে যাতে উনি কলেজে লেকচারারশিপ পেতে পারেন, তো সেই জন্য উনি নিজেকে তৈরি করছিলেন। সেখান থেকে মানে উনি ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছে, সেখান থেকে হঠাৎ করে গান নিয়ে ওনাকে রবীন্দ্রভারতীতে ভর্তি হতেই হবে, এই বিষয়টা যে ওনার মধ্যে কী করে এসছিল, কেনই বা এসছিল, সেটা উনি নিজেও আজ অবধি জানে না। যাই হোক, তো উনি যখন বুঝতে পারেন যে মানে উনি মনে মনে একটা জিনিস চিন্তা করছেন যে আমি এদিকে গিয়ে ডান দিকে যাব, একটা আমি গাছ দেব এবং সেটা এই গাছই হবে, এবং সত্যি সত্যি নাকি উনি রবীন্দ্রভারতীতে ওই জায়গাটা উনি কোনোদিন যাননি, ফার্স্ট টাইম উনি যাচ্ছেন। যাবার পরে যেটা ওনার মন বলছিল যে সামনে গিয়ে আমি এইরকম একটা গাছ দেখব, ঠিক দেখা যায় সত্যি সত্যি ওখানে সেরকমই একটা গাছ আছে। তারপরে ওনাদের যে ডিপার্টমেন্টের সামনে যিনি আর কি ওই বিভিন্ন ধরনের কাগজপত্র এদিক ওদিক দেওয়া ডিপার্টমেন্টের কাজকর্মের জন্য যে একজন ভদ্রমহিলা ছিলেন, তো সে খুব বয়স্ক একজন ভদ্রমহিলা। তো সেই ভদ্রমহিলাকে দেখে মানে উনি যখন প্রথম দেখেছিলেন ওনার মনে হয়েছিল যে আরে আমি এনাকে তো বহুদিন থেকে চিনি। যাই হোক, তো এরকমভাবে যখনই উনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যেতেন ওনার সবসময় মনে হতো, এবং ইভেন ওখানকার কিছু ফ্যাকাল্টি যারা অনেক বছর থেকে ওখানে মানে এই গানের ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, তাদেরকে ওনার না খুব চেনা চেনা মনে হতো। এবং উনি যেটা ভয়েস মেলে বলেছেন যে উনি গানটা মোটামুটি ভালোই করতেন, কিন্তু যেহেতু মানে উনি অন্য বিষয় নিয়ে পড়াশুনো করতে মানে পড়াশোনা সম্পূর্ণ ওনার অন্য ধারায় হয়েছে, সায়েন্স নিয়ে উনি পড়াশুনো করতেন, গান নিয়ে যে খুব বিশাল উনি চর্চা করেছেন তা নয়। কিন্তু যখনই উনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গান নিয়ে অ্যাডমিশন নিলেন, তারপরে ওনার যেন গানের গলা, সুর, তাল সব বিষয়ে যেন ওনার নলেজ আস্তে আস্তে আরও বেড়ে যায়, এবং প্রত্যেকটা ওনার মুহূর্তে মনে হয় যে ইউনিভার্সিটিটা উনি এর আগেও বহুবার এসছেন, ইউনিভার্সিটির প্রত্যেকটা অলি গলি, ইউনিভার্সিটির ভিতরে কোন ডিপার্টমেন্টের পাশে কী আছে হয়তো উনি কখনো জানেননি। মানে ওই ইউনিভার্সিটির পিছনের দিকে একটা মানে বিশাল বড় একটা জায়গা রয়েছে, ওখানে কেউ রিহার্সাল টিহার্সাল করে। তো উনি বলছেন যে আমার ওই জায়গাটা এসে আমার মানে টয়লেট ইউজ করার ছিল, আমি কিন্তু কাউকে জিজ্ঞেসও করিনি, আমি ওই জায়গাটার আগে যাইনি, আমার মনে হলো যে এদিকে গেলে একটা আমি মানে টয়লেট পাবো। তো উনি যেটা মানে ভয়েস মেলে বলেছেন যে সত্যি সত্যি উনি ওখানে যান এবং গিয়ে উনি সোজা একদম মানে নিজের চিন্তা অনুযায়ী মানে যে দৃশ্যটা ওনার চোখের সামনে এসেছিল সেই দৃশ্যটার মতোই উনি সামনেটা যান, এবং সামনে গিয়ে সত্যি সত্যি উনি দেখেন যে হ্যাঁ ওখানে একটা টয়লেট রয়েছে। তো এরকম নানান জিনিসপত্র কিন্তু ওনার সাথে হতে থাকে এবং সেগুলো সম্পূর্ণ মানে 100% কিন্তু মিলে যায়। এবং ওই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে ওনার যেন মনে হয় যে কিছুটা হলেও উনি ওনার মনের ভিতরে যে কিছুটা না পাওয়া ছিল, সেই না পাওয়া জিনিসটা কিছুটা হলেও হয়তো উনি ফিরে পেয়েছেন। পুরোটা না, পুরোটা একেবারেই নয়, কিন্তু একটু হলেও উনি মনে শান্তি পান। ঠিক আছে, এবার ওনার বাড়িতে তো এটা নিয়ে একটা সমস্যা চলছিল, ওই যে মেয়ে স্কুল সার্ভিস কমিশনে এরকম প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জানা সত্ত্বেও উনি কেন ঠিকমতো লিখে আসতে পারলেন না। তো এরপরে যেটা হয় ওনার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট আউট হয়, এবং রেজাল্ট যখন আউট হয় তখন কিন্তু উনি যতই পরীক্ষা ওনার মনের মতো না হলেও ওনার কিন্তু সেকেন্ড লিস্টে ওনার নাম ওঠে। এবার নাম ওঠার পরে ওনার ইন্টারভিউ কল হয়। তো ইন্টারভিউতে যখন উনি যান, যেদিন আর কি ইন্টারভিউ ছিল, যেটা উনি লিখেছেন মানে বলেছেন যে ইন্টারভিউ যেদিন যাবেন উনি সকালবেলার, ওনার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, মোটামুটি ওনার যা টাইমিং ছিল তাতে ওনার সকালবেলা ওই 9:30টার সময় বাড়ি থেকে বেরোলেই হবে। তো সেদিন ভোর রাতে আবার উনি একটা অদ্ভুত রকমের, এবার এটা একটা নতুনত্ব জিনিস উনি দেখেন, মানে যেটা উনি এর আগে দেখেননি। কী জিনিস দেখেন? উনি দেখেন যে উনি প্রচণ্ড দুঃখে কষ্টে চুলঠুল খুলে উনি ওরকম একটা তাঁতের শাড়ি পরে রয়েছেন, মানে ওনার বড় চুল, সেই চুলটা খুলে উনি হারমোনিয়াম নিয়ে কাঁদতে কাঁদতে মানে একটা রবীন্দ্রসঙ্গীত উনি গাইছেন। ঘরটা পুরো অন্ধকার এবং আশপাশ থেকে ওনাকে অনেকে ডাকাডাকি করছে, উনি কারোর কথা শুনছেন না, উনি হারমোনিয়াম বাজিয়ে গান করছেন। এবার এই জিনিসটা যখন উনি সকাল সকাল উনি যখন নিজের চোখের সামনেই ব্যাপারটা দেখেন, ওই দৃশ্যটা ওনার সামনে ফুটে ওঠে,
উনি না মানে নিজেকে আর সামলে রাখতে পারেন। উনি নাকি যেটা বলেছেন যে উনি হাউ হাউ করে কাঁদতে থাকেন। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে উনি নিজেকে সামলান কোনো মতে, এবং উনি রেডি হয়ে আস্তে আস্তে বেরোন। এবার ওই যে ওনার স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউটা ছিল, সেই ইন্টারভিউতে ওনার সাথে ওনার মায়ের যাওয়ার কথা। তো ওনার মা ওনার সাথে গেছেন। তো সেদিনটা না মানে উনি যেটা বলেছেন যে আমি একটা মুহূর্তের জন্য ভাবছি না যে আমার আজকে এসএসসির ইন্টারভিউর আছে, আমাকে ঠিকমতো নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আমার মনে শুধুমাত্র একটা অদ্ভুত কষ্ট, একটা অদ্ভুত রকমের একটা মানে দুঃখ, সেই দুঃখ যে গভীর একটা দুঃখ হলে মানুষ যেরকম তার মন মানসিকতা হয়, ঠিক সেরকম মানে উনি বলছেন যে আমার মনেই হচ্ছে না যে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। এবং রিটেনের ক্ষেত্রে, রিটেন যেদিন ছিল ওনার, সেদিন তো একরকম একটা ছিল, বাট ইন্টারভিউটা ওনার সত্যি সত্যি খুব খারাপ হয়, কারণ উনি কোনো প্রশ্নেরই ঠিকমতো উত্তর দিতে পারেননি। মানে ইন্টারভিউয়ার ওনাকে একটা প্রশ্ন করেছেন, উনি প্রায় 1 মিনিট পর অ্যান্সার করেছে, মানে ওনার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মনে হচ্ছে একটা মানুষ সত্যি সত্যি একটা খুব গভীর শোক পেলে তার মধ্যে যেমন কথা বলার ক্ষমতা থাকে না, ঠিক সেরকমই একটা বিষয় কিন্তু ওনার সাথে ঘটে। আচ্ছা, এই বিষয়টা যখন হয় তো উনি বাইরে যখন বেরিয়ে আসেন, তো উনি খুব কান্নাকাটি করেন ওনার মায়ের কাছে। উনি বুঝতে পারেন যে ওনার ইন্টারভিউটা ওনার ওইভাবে দেওয়াটা ঠিক হয়নি, বা উনি মানে কিছুই পারফর্ম করতে পারেননি। তো তখন ওনার মা ওনাকে খুবই সান্ত্বনা দেন, এবং এরপরে যেটা হয় যে ওই রবীন্দ্রভারতীতে ওনার গান নিয়ে পড়াশুনো করার সময়ই ওনার বিয়ে স্থির হয়। এবং বিয়ে যার সাথে স্থির হয় তিনি হলেন একজন ডাক্তার। তার কলকাতাতেই বাড়ি। তো একটি অভিজাত শিক্ষিত ফ্যামিলি। তো সেই বাড়িতে কিন্তু ওনার বিয়ে স্থির হয়ে যায়। এবার বিয়েটা যখন স্থির হয় তো ওনার প্রথমে বিয়ের একদমই ইচ্ছে ছিল না, কারণ উনি নিজের পায়ে দাঁড়াতে চাইছিলেন, কিন্তু বললাম যে একটা অদ্ভুত রকমের একটা তখন ওনার পরিস্থিতি। তো ওনার সাথে যখন ওনার হাজবেন্ডের বিয়ে ঠিক হয়ে যায়, তো বিয়ের আগে ওনারা 2-3 বার মিট করেছিলেন। তো সেই সময় উনি ওনার হাজবেন্ডকে ভাবছে, মানে উনি তো মনে মনে ভেবেই নিয়েছিলেন যে আমার হাজবেন্ড তো ডাক্তার, তো তাকে যদি আমি এখন এই কথাগুলো বলি অবভিয়াসলি তার ভালো লাগবে না শুনতে। কিন্তু উনি না ভাবলেন যে ঠিক আছে, এ আমার হাজবেন্ড হতে চলেছে, তো আমি একবার শেয়ার করেই দেখি কি বলে। তো উনি কথায় কথায় মানে প্রথম দিনই এসব বিষয়ে উনি কথা বলেননি। তো 2-3 দিন পরে তো যখন ওনারা একবার মিট করেন, তো তখন উনি হাজবেন্ডকে মানে পুরোটা না কিছু কিছু কথা বলে। তো ওনার হাজবেন্ড তো শুনে বলেছে যে হয়তো তুমি খুব স্ট্রেসে রয়েছো, সেই জন্য তোমার হয়তো এরকম হ্যালুসিনেশন হচ্ছে। তো তুমি একটু নিজেকে রিল্যাক্স রাখো, যেটা ভালো লাগছে সেটাই করো। তোমার যদি মনে হয় যে না তুমি টিচারি লাইনে যেতে চাও না, তুমি গান নিয়ে জীবনে এগোতে চাও, তুমি গানটাই মন দিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। তো একটা জিনিস উনি বুঝতে পারলেন যে মানে উনি যেটা মনে মনে এই দিদিভাই ভেবেছিলেন যে হয়তো ওনার হাজবেন্ড মানে হেসেই ব্যাপারটা উড়িয়ে দেবে, ওনার কথা বিশ্বাস করবে না, সেরকম কিছু হলো না। ওনার হাজবেন্ড মোটামুটি ওনাকে ভালো কথাই বলেছেন। তো উনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে এর সাথে আমি এগুলো শেয়ার করতে পারবো। আচ্ছা, ইন দ্য মিন টাইম কিছুদিনের মধ্যে ওনাদের বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে উনি একটা মানে অদ্ভুত টাইপের বিয়ে হওয়ার পরে ওনার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস এলো। সেটা হচ্ছে যে বিয়ের আগে অবধি ওনার মনের মধ্যে যে একটা বললাম না যে এই ধরনের নিজেকে উনি একটা ফ্ল্যাশব্যাকে দেখতেন, মনে হতো উনি একটা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন। তো মানে বিয়ের পরে উনি এই জিনিসটা দেখানো অনেকটা কমে এলো, কিন্তু পুরোপুরি বন্ধ হলো না। তো উনি ওনার হাজবেন্ডকে আবার বললেন যে আমি এরকম বারবারই দেখি, মানে আমি যদি এটাকে স্বপ্ন ধরি তাহলে আমি নিজেকে একই টাইপের স্বপ্ন কেন দেখবো। তো ওনার হাজবেন্ড বললেন যে দেখো, তুমি তোমার ছোটোবেলায় তুমি কখনো এরকম কিছু দেখেছো কি না, বা তোমার সামনে এরকম কোনো কথা তুমি শুনেছো কি না, তুমি নিজেই বলছো যে ছোটো ছোটো জিনিস তোমাকে খুব ভাবাতো, হতে পারে যে তুমি হয়তো এগুলোই তোমার মনের মধ্যে বসে গেছে। তো ওনার হাজবেন্ড ওনাকে বললেন যে তুমি তো মানে গান নিয়ে পড়াশুনো করছো, সেটা নিয়েও এগোতে চাইছো, প্লাস তুমি কলেজ সার্ভিসের জন্য পড়াশুনো করছো, তো তুমি সেটার প্রতি এখন মনোযোগ দাও, এগুলোকে তুমি অতটা পাত্তা দিও না, তুমি এটা নিয়ে চিন্তা করবে না। তো উনি ভাবলেন যে ওনার হাজবেন্ড প্রচণ্ড ব্যস্ত মানুষ, তো ভাবলো যে না, বরকে আর এসব বলে লাভ নেই, আর সদ্য সদ্য বিয়ে হয়েছে, এখন যদি এই সমস্ত বেশি বলি তাহলে বাড়ির লোকও ভাবতে পারে যে দেখো কী মেয়ে বিয়ে হলো। তো ওটা আগের থেকে ওনার কমলো। কিন্তু একটা বিষয় উনি শুরু করলেন, সে হচ্ছে উনি যে ওই যে ডায়েরিতে লিখে রাখতেন, উনি মানে সেইগুলো না মানে খুব বেশি করে পড়া শুরু করলেন। এবং এই মানে এই যে একটা দৃশ্য চোখের সামনে আসছে, সেই দৃশ্যটা আবার
চলে যাচ্ছে কিছুক্ষণ পরে, এগুলো কেন হয়, কী জন্য হতে পারে, সেই নিয়ে মানে এই মনোবিজ্ঞান বা এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে উনি কিছু পড়াশুনো করা শুরু করলেন, বইপত্র নিয়ে পড়লেন। ওনার হাজব্যান্ড ওনাকে বলেছিল যে তুমি যদি কোনো কিছু নিয়ে পড়তে চাও, জানতে চাও, তুমি আমায় বলো। তো এইসব নিয়ে উনি পড়াশুনো করা শুরু করলেন, রিসার্চ শুরু করলেন। তো এরপরে উনি কোনো একটা বইতে, একটা জায়গায় উনি এই পূর্বজন্ম বা জাতিস্বরের বিষয়ে পড়াশুনো করলেন, এবং সেই বিষয়ে উনি অনেক কিছু জানতে পারেন, এবং জানার পরে উনি বুঝতে পারেন যে এই যে মানে পূর্বজন্মের যে ব্যাপার বা নিজেকে কোনো একটা জায়গায় রিলেট করা, কোনো একটা জায়গার প্রতি টান অনুভব করা, এটা কিন্তু যারা সত্যি সত্যি জাতিস্বর হয়, যারা নিজের পূর্বজন্মের কথা মনে রাখতে পারে বা মনে করতে পারে, তাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সত্যিই দেখা যায়। তো কিন্তু উনি আবার এটাও বললেন যে এগুলো হয়তো অনেকের অনেক সময় খুব ছোটোবেলায় হয়, বা সেটা হয়তো পরবর্তী সময় মনে থাকে না, হয়তো কেউ নিজের অজান্তে এমন কোনো কথা বলে ফেলে যে কথাটা হয়তো মানে কোনোভাবে ফলে যায়। তো এরকম অনেক রকমেরই মানে সাপোর্টিং যুক্তি, সাপোর্টিং কথাবার্তা উনি শোনেন, কিন্তু সেটা না ওনাকে আরও বেশি কনফিউজ করে দেয়। এরপর যেটা হলো সেটা কিন্তু মানে খুবই অদ্ভুত টাইপের ব্যাপার। সেটা হচ্ছে যে ওনারই এক মানে ওনার হাজব্যান্ডেরই এক দুঃসম্পর্কের পিসি, যিনি ওনার বিয়েতে আসতে পারেনি, সেই পিসি ওনাদের বাড়িতে এলেন, ওনার শ্বশুর বাড়িতে। এবার শ্বশুর বাড়িতে আসার পরে ওনাকে আর কি একটা দুল গিফট করেন, সোনার দুল গিফট করেন, এবং সেই সোনার দুলের যে আর কি বাক্সটা ছিল, সেই বাক্সটা ওনার হাতে দেয়। এবার একটা জিনিস যেটা এই দিদিভাই বলেছেন, যে যেই মুহূর্তে ওনাকে সেই আত্মীয় ওই জিনিসটা হাতে দেন, সেই মুহূর্তে ওনার হাতটা না রীতিমতো কেঁপে যায়, ওই সোনার বাক্সটা যেই মুহূর্তে উনি হাতে দিয়েছেন। তো যেই মুহূর্তে উনি ওই বাক্সটা খোলেন, যে আমার হাতটা কেন কাঁপলো, তো উনি ভেবেছেন মনে হয় শরীর খারাপ করেছে, তো ওই বাক্সটা তখনকার মতো উনি রেখে দেন। পরবর্তীকালে ওই আত্মীয় চলে যাওয়ার পরে উনি যখন ওই সোনার বাক্সটা খোলেন, ওই সোনার বাক্সর ওই মানে গয়নার বাক্সটা খোলার পরে উনি দেখছেন সেখানে একজোড়া দুল রয়েছে, ছোট ছোট দুটো ঝুমকো টাইপের দুল। তো সেই দুলটা উনি হাতে নেওয়ার পরে উনি যেটা বলেছেন ভয়েস মেলে, যে কেন জানি না আমি ঝরঝর করে কাঁদছি, এবং সেটা ছিল বিকেলবেলা, আমি ঘরে একা ছিলাম, ওনার হাজব্যান্ড হসপিটালে ছিলেন। তো উনি সেই সময় পুরো ঘরে একা, এবং ওই কানের দুলটা হাতে নিয়ে ওনার মানে কোনো কারণ নেই, উনি একদম মানে ঝরঝর করে ওনার চোখ থেকে জল পড়ছে, এবং কিছুক্ষণ পরে উনি কিন্তু পুরো নিজের সম্বিত হারিয়ে ফেলেন। এবার যেই মুহূর্তে ওনার সম্বিত উনি নিজে হারিয়ে ফেলেন, ঠিক সেই মোমেন্টে ওনার চোখের সামনে একটা করুণ দৃশ্য ফুটে ওঠে। ওই যে আমি বলেছিলাম যে উনি নিজেকে ওনার বাপের বাড়িতে যে ঘরে উনি থাকতেন, সেখানে উনি নিজেকে একটা তাঁতের শাড়ি পরে হাতে শাখা পলা অবস্থায় ওনাকে প্রচণ্ড রকমভাবে দুঃখে কষ্টে একটা বাচ্চাকে জড়িয়ে ধরলে বা বাচ্চাকে কোলে নিয়ে যেভাবে মানুষ আদর করে বা কান্নাকাটি দুঃখ পেলে কাঁদে, তো সেরকম ভঙ্গিতে উনি দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা ছেলে না মেয়ে সেটা উনি অতটা পরিষ্কার বুঝতে পারেন না, কিন্তু ওরকম করে উনি তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদছে, এবং মনে হচ্ছে যে সে খুব অসুস্থ। এবং ওই যে দৃশ্যটা উনি দেখেন, সেই দৃশ্যে এই দিদিভাই ওই সোনার দুলটাই, যে সোনার দুলটা উনি গিফটে পেয়েছেন, ঠিক সেই সোনার দুলটাই কিন্তু উনি নিজেকে মানে পরিহিতা অবস্থায় ওই দৃশ্যে দেখেন। এবং ওনার সেই মুহূর্তে মানে উনি ঝরঝর করে কাঁদছেন, মানে কতক্ষণ এরকম হয়েছে কেউ জানে না। তো সেই সময় হয়তো ওনার শ্বশুর বাড়িতে ওনার শাশুড়ি মা ওনার ঘরে আসেন এবং ওনাকে ডাকেন। তো ২-৩ বার ডাকার পরেও যখন উনি সাড়া নাড়া দেয় না, তো ওনার কাঁধটা ধরে ওনার নাম ধরে আর কি ডেকেছে। তো তারপরে ওনার মনে হলো যেন উনি কিছুটা সম্বিত ফিরে পেলেন। তো সম্বিতটা যখন ফিরে পেলেন, তো তখন ওনার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, তুমি এত কান্নাকাটি কেন করছো, কী হয়েছে তোমার, তোমার কি শরীর খারাপ লাগছে, তোমার কি কিছু হয়েছে? তো সেই মুহূর্তে উনি নাকি পুরো ৫টা মিনিট মানে বলছেন যে যেভাবে একটা বলে না যে বোবায় ধরা, যে কথা বলতে চাইছি কিন্তু একটা কথাও মুখ থেকে বেরোচ্ছে না, ঠিক সেরকম হয়। তো এইরকম একটা কন্ডিশন যখন হয়, তো সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ি মা খুব ভয় পেয়ে যান, যে ভেবেছে হয়তো কোনো শরীর খারাপ হয়েছে। সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে কল করে বাড়িতে ডেকে নেয়। তো তার মধ্যে তো উনি ঠিকঠাক হয়ে যান, ৫ মিনিটই ওরকম ছিল। তো তখন উনি
বাড়িতে ওনার হাজব্যান্ড চলে আসে, আরও সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে কী হয়েছে। তো এসে ওনার হাজব্যান্ড পালস চেক করে, আরও যা যা নর্মাল যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো চেক করে। তো চেক করে জানা যায় যে ওনার প্রেশারটা প্রচণ্ড রকমভাবে লো হয়ে গেছে, আর বাকি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো ওনাকে বলে যে ঠিক আছে, তুমি রেস্ট নাও। এবং এর এর কিছুদিন আগে আবার ওনার কলেজ সার্ভিস কমিশনের জন্য উনি পরীক্ষা দিয়েছিলেন, সেটা বিয়ের পরে। তো এর কিছুদিন পরে ওনার কলেজ সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোয় এবং উনি কিন্তু সেখানে সিলেক্ট হয়ে যান। এবং তারপরে আরও যা যা প্রসিডিওর ছিল সেগুলোতেও উনি খুব সাকসেসফুলি উনি সেগুলো পেরিয়ে আসেন এবং উনি একটা কলেজে অধ্যাপিকা হিসেবে নিযুক্ত হন। এরপরে যে ঘটনাটা ঘটে, মানে উনি ওনার হাজব্যান্ডকে পুরো ঘটনাটা বলেছিলেন। তো ওনার হাজব্যান্ড ওনাকে খুবই সাপোর্ট করেছিলেন এবং উনি বলেছিলেন যে দেখো, হতেই পারে যে এই দুলটা দেখে তোমার এরকম একটা কিছু মনে হয়েছে, সেটা তোমার মনের মধ্যে পুরোটাই অলীক ভাবনা চিন্তা, পুরোটাই হয়তো একটা তোমার জাস্ট কল্পনা। আবার এরকমও হতে পারে যে হয়তো সত্যি তোমার মধ্যে এরকম কোনো ব্যাপার আছে যেটা সত্যি সত্যি হয়তো আগের জন্মে তুমি এরকমই একটা কোনো সিচুয়েশনের মধ্যে ছিলে, যেরকম সিচুয়েশন তুমি চোখের সামনে দেখছো। এরপরে ওনাদের বাড়িটা ছিল একটা 3তলা বাড়ি, ঠিক আছে? নর্থ কলকাতায় একটা 3তলা বাড়ি ছিল ওনার শ্বশুর বাড়ি। এবার হঠাৎ করেই ওনার ওই যে বান্ধবী, যে কলেজের যে বান্ধবী, যার সাথে ওনার কলেজে এত ভালো বন্ধুত্ব ছিল, তার সাথে কিন্তু যোগাযোগ হয়, ঠিক আছে? তো ওনার খোঁজ পেয়ে যোগাযোগ হয় এবং যোগাযোগ হওয়ার পরে একদিন ওনাকে ফোন করে। তো ফোন করার পরে ওই বান্ধবী বলে যে ওরা বিদেশে ছিল, কিন্তু কলকাতায় আসছে ওনার হাজব্যান্ড, কিন্তু কলকাতায় ওরা যে ফ্ল্যাটটা বুক করেছে সেই ফ্ল্যাটটা এখন ওরা হাতে পায়নি, তো ওরা ভাড়া থাকবে। তো ওকে বলেছে যে তোর যদি কোনো চেনা থাকে মানে তুই একটু তাহলে বলিস। এবার সেই সময় ওনাদের মানে ওনার শ্বশুরবাড়িতে যে একতলা যেটা ছিল সেটা আর কি, সেখানে 2টো ঘর ফাঁকা ছিল, মানে ভাবছিল যে যদি কোনো ভালো ভাড়াটে পাওয়া যায় তাহলে দেওয়া হবে, নাহলে না দিলেও কোনো প্রবলেম নেই। তো তখন এই দিদিভাই বলে যে তাহলে তুই আমার শ্বশুরবাড়িতেই ভাড়া থাকতে পারিস। এরপর যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু ছিল প্রচণ্ড রকমের একটা এক্সাইটিং ব্যাপার। সেটা হচ্ছে যে যেদিন প্রথম মানে ওই বান্ধবীরা না, আর মানে ওই ফটো দেখেছিল আর মোটামুটি দামটা আর কি বলে দিয়েছিল, রেন্ট কত পড়বে। তো ওরা বলেছিল যে ঠিক আছে, আমরা একবারই বেশি কিছু জিনিসপত্র আমাদের নিয়ে, আর আমরা 6 মাসের বেশি থাকবো না ভাড়া। তো ওদের ওই মানে এই দিদিভাইয়ের যে শ্বশুর বাড়িটা ছিল, ওর একটা ঘর কিন্তু পুরো ফুল ফার্নিশ ছিল, মানে খাট ছিল, একটা আলমারি ছিল, একটা সোফা ছিল। তো ওই জন্য বিশেষ কিছু আনেনি। তো ওরা বলেছিল আমরা একবারে ডাইরেক্ট ওই ভাড়া বাড়িতে ঢুকে যাবো, মানে ওনাদের আর কি একতলা বাড়িটায় ঢুকে যাবে। তো যেদিন ওরা আসে, তো প্রথমে তো দোতলায় ডেকেছে ওদেরকে, সেদিন লাঞ্চ প্রোভাইড করেছিল, লাঞ্চের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো দিদিভাই যেটা বলেছে, মানে বলছেন আর কি ভয়েস মেলে, যে উনি যখন ওনার ওই মানে বান্ধবী ঢোকে, মানে এতদিন পরে বান্ধবীকে দেখছে, সেটা একটা আলাদা ভালো লাগা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সব থেকে বেশি ওনার মানে বুকটা ধড়াস করে ওঠে যখন ওই বান্ধবীর বাচ্চা মেয়েটা ওনাদের ঘরে ঢোকে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাচ্চা মেয়েটা কোনোদিনও এর আগে দিদিভাইকে দেখেনি, দিদিভাইও কোনোদিনও ওই বাচ্চা মেয়েটাকে দেখেনি। কিন্তু ওই মেয়েটা এসে হঠাৎ করেই দিদিভাইকে পুরো জড়িয়ে ধরে, এবং যে মুহূর্তে দিদিভাইকে পায়ের সামনেটা জড়িয়ে ধরেছে, দিদিভাইও ওকে একদম জড়িয়ে ধরে কোলে তুলে প্রচণ্ড আদর করছে। এবং বাড়ির সবাই থেকে শুরু করে সেই বান্ধবী সবাই খুব অবাক হয়ে গেছে যে বাচ্চা মেয়েটা, যে মেয়েটা কারোর কাছে যায় না, সবসময় মা বাবার ছাড়া কারোর কোলে যায় না, কারোর সাথে বেশি কথা বলতে চায়, সেই মেয়েটা হঠাৎ করে একটা নতুন জায়গায় নতুন বাড়িতে এসে কেন ওনাকে জড়িয়ে ধরলো। এবং ওই মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করতে করতে মানে দিদিভাই ওখানেই পুরো ঝরঝর করে কাঁদছে। উনি নিজেও জানে না যে উনি কেন কাঁদছে। তো এই ঘটনার পরে তো সবাই খুব অবাক হয়ে যায়, ওনার হাজব্যান্ডের বাড়িতে উনি সবাইকে, তারপরে ওনার বান্ধবীকেও বলে, কারণ বান্ধবীকে অনেক আগে উনি এই সমস্ত কথাবার্তা বলতেন। এবং যেই মুহূর্তে এই দিদিভাই ওনার বান্ধবীর মেয়েকে ওভাবে জড়িয়ে ধরেছিল, তখন না মানে উনি কোথাও একটা ওনার খুব মানে একটা কষ্ট, দেখুন খুব কষ্ট পেলে বা খুব দুঃখ পেলে তারপরে যদি আপনি একটু রিলিফ পান, বা এমন কিছু যদি আপনার সাথে ঘটে যেটার জন্য আপনি বহুদিন থেকে অপেক্ষা করছিলেন, বা বহুদিন আপনার সেই কষ্টটাকে আপনি চেপে রেখেছিলেন, আজকে সেই কষ্টটা লাঘব হলো, সেরকম হলে যেরকম একটা ফিলিং হয়, ঠিক সেরকমই একটা ফিলিংস কিন্তু ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে উনি কিন্তু পেয়েছিলেন। অথচ ওই বাচ্চাটাকে না উনি আগে দেখেছে, না উনি ওই বাচ্চাটা ওনাকে দেখেছে। সম্পূর্ণ একটা নতুন জায়গায় এসে যে বাচ্চা কারোর কাছে যায় না, একটা ক্র্যাঙ্কি টাইপের থাকে বাচ্চারা অনেক সময়, সেই মানুষটা, সেই বাচ্চা মেয়েটি কী করে দিদিভাইকে দেখে ওরকম করে জড়িয়ে ধরলো, কী করে দিদিভাইয়ের সাথে এত মিলেমিশে গেল। ওই 6টা মাস যে ওনাদের বাড়িতে ছিল,
মানে হয়তো দেখা যাচ্ছে ওই বাচ্চাটা কোনো কিছু নিয়ে জেদ করছে, কোনো একটা কিছু খেতে চাইছে না বা শরীর খারাপ হয়েছে, মানে যেই মুহূর্তে দিদিভাই গিয়ে কোলে নিত বাচ্চাটাকে, সেই মুহূর্তে কিন্তু মেয়েটা পুরো চুপ করে যেত। হয়তো খেতে চাইছে না কোনো কিছু, হয়তো সে খেয়ে নিত। মানে অদ্ভুত রকমের একটা মানে বন্ডিং কিন্তু ছিল, এবং সেটা আজও রয়েছে। দিদিভাই যেটা লিখেছে, মানে লাস্ট যেটা বলেছেন, যে মানে যাই হোক, প্রথমে ওনার বান্ধবী যখন এই কথাটা শোনে যে এরকম একটা ও স্বপ্নে দেখেছে, ওর মানে মনে হচ্ছিল যেন মানে যা উনি আর কি উনি দৃশ্য চোখের সামনে দেখতো, তাতে হয়তো উনি বুঝতে পারতেন যে হয়তো উনি সন্তান মানে ওরিয়েন্টেড কোনো একটা বিষয় উনি হয়তো আগের জন্মে কোনো শোক পেয়েছিলেন বড়। তো সেই জায়গায় যখন এই মেয়েটাকে উনি জড়িয়ে ধরেন, তখন উনি নেন অদ্ভুত রকমের একটা উনি শান্তি অনুভব করেন। মানে এই শান্তিটা উনি যেটা বলছেন, যেটা অনাবিল শান্তি। যাই হোক, তো এরপরে ওনাদের ওই বান্ধবীদের ফ্ল্যাট হয়ে যায়, ওনারা ফ্ল্যাটে শিফট করে যান। তারপরে এই দিদি ভাইয়েরও এক ছেলে হয়। সব কিছু খুব ভালো, উনি ওনার নিজের ছেলেকে, অবশ্যই নিজের সন্তান, খুবই ভালোবাসেন। কিন্তু এখনও উনি মানে যেটা ভয়েস মেলে বলেছেন, যে আমি একটা অদ্ভুত টাইপের মানে ভালোবাসা, অদ্ভুত টাইপের একটা যে টান, সেটা কিন্তু আমার ওর প্রতি একটা অন্য রকমের টান আছে। আমি আমার নিজের সন্তান, আমার ছেলেকে খুব ভালোবাসি, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই মেয়েটির প্রতি, ওনার বান্ধবীর যে মেয়েটি, তাকে দেখলে বা আমারও যদি মনটা কোনো কারণে খারাপ লাগে বা আমার শরীরটা খারাপ লাগে, আমি 2 মিনিট ওর সাথে কথা বলি, আমি একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করি। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যেদিন ওই মেয়েটি, ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ওনার বান্ধবী এবং বান্ধবীর বর ওনার শ্বশুরবাড়ির বাড়িতে ভাড়া থাকতে আসে, সেদিন কিন্তু মানে সেদিনের পর থেকে উনি ওই চোখের সামনে যে দৃশ্য দেখা, নিজেকে ওরকমভাবে একটা তাঁতের শাড়ি পরে ওই ঝুমকোটা দেখা, এটা কিন্তু মানে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবারে আমি কিন্তু উনি যে ভিডিওটা পাঠিয়েছেন, সেই ভিডিওটা আমি আপনাদের সকলের সামনে প্লে করছি। আপনারা ভিডিওয়ে দেখুন, উনি কিন্তু সেই যে ঝুমকো, যে সোনার কানের দুলটা, সেই কানের দুলটার উনি একটা ভিডিও পাঠিয়েছেন। আমি এবার আপনাদের সামনে ভিডিওটা প্লে করছি, আপনারা দেখে নিন। দেখলেন ভিডিওটা? তো এই ছিল সেই কানের দুলটা। মানে সত্যি ভাবুন, যারা সত্যি সত্যি পূর্বজন্মের কথা মনে করতে পারে বা যাদের জীবনে এই পূর্বজন্মের কোনো বিষয় সামনে আসে, ভগবানই হয়তো তাদের জীবনের সমস্ত কিছু এক অদ্ভুত রকমের মানে একটার সাথে আরেকটা বিষয়ের যোগসাজশটা হয়তো অদ্ভুত রকমের করে রেখেছে। নাহলে ভাবুন যে হঠাৎ করেই ওনার রবীন্দ্রভারতীতে ভর্তি হবে, যে মানুষটা এমএসসি করছে, সে হঠাৎ করে সেখান থেকে গান কারোর ভালো লাগতেই পারে, কিন্তু ওনাকে রবীন্দ্রভারতীতে ভর্তি হতে হবে। এবং ওখানে যখন উনি আলটিমেটলি যান, সেখানে গিয়ে উনি বুঝতে পারেন যে এখানে এই জিনিসগুলো রয়েছে, এখানে এই ডিপার্টমেন্ট রয়েছে, এখানে গেলে এই গাছটা রয়েছে, যেখানে উনি এর আগে সে জায়গাটায় কোনো দিন যাননি। ওনার বিয়ে হয়, সেখানেও উনি মানসিক দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছিলেন। সেখানে সেই আত্মীয় যেদিন ওনাকে ওই কানের দুলটা দেন, সেই কানের দুলটার মানে দেখার পরই ওনার যেন অনেক কিছু মনে পড়ে যায়। এবং যেটা উনি ভয়েস মেলে বলেছেন, এই যে ঝুমকোর ছবিটা আপনারা দেখলেন ভিডিওটা, এই মানে এই ঝুমকোটা কানের উনি নাকি কোনোদিন পরতে পারেননি। মানে উনি মানে ওনার কোনোদিনও সাহসী হয় না যে ওই ঝুমকোটা উনি পরবেন। এবং উনি মনে মনে এটা বিশ্বাস করেন যে এই ঝুমকোটা যদি উনি কখনো পরেন, তাহলে হয়তো বা কোনো খারাপ কিছু হলেও হতে পারে। আবার উনি মনে মনে অনেকবার ভেবেছেন যে আমি এই ঝুমকোটা দোকানে দিয়ে দিই বা কাউকে গিফট করে দিই, মানে অ্যাটলিস্ট আমি নিজের কাছে আর রাখবো না। সেটাও কিন্তু উনি কোনো না কোনো কারণে করতে পারেননি। মানে এরকমও হয়েছে যে উনি ওই ঝুমকোটা কোনো একটা সোনার দোকানে দিয়ে একটা নতুন কোনো গয়না কিনবেন, উনি গেছেন, উনি নতুন গয়না কিনেওছেন, কিন্তু যেই মুহূর্তে এই গয়নাটা দেওয়ার টাইমে এসছে, সেই মুহূর্তে ওনার কিন্তু আর ইচ্ছে হয়নি। মানে ওটা অদ্ভুত একটা টান উনি অনুভব করেছেন যে আমি এটা দিয়ে দেবো। যাই হোক, তো সেটা এই জিনিসটা এখনও ওনার সাথে রয়েছে। এবং আজও সেই বান্ধবীর যে মেয়ে, সে এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো তার সাথে একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে। এবং ওনার হাজব্যান্ড কিন্তু ওনার এই ফিলিংসগুলোকে, ওনার এই চিন্তাভাবনাগুলোকে খুবই সম্মান করেন। এবং এরপরে উনি জাতিস্বর সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। উনি এটা পরিষ্কার বিশ্বাস করেন যে আগের জন্মে ওই বান্ধবীর যে মেয়ে, সে হয়তো ওনারই মেয়ে ছিল। হয়তো কোনো কারণে, কোনো দুর্ঘটনাবশত উনি ওনার মেয়ের থেকে আলাদা হয়ে গেছিলেন, কিন্তু মানে সেই
মেয়েটিকে আজকে বান্ধবীর মেয়েরূপেও যে উনি দেখতে পাচ্ছেন বা পেয়েছেন, তাতেও কিন্তু উনি ভীষণ খুশি। তো এটাই ছিল ঘটনা। এখন মানে এই দিদিভাই একজন কলেজের অধ্যাপিকা, কিন্তু তা সত্ত্বেও উনি মানে এই ভয়েস মেলটা যখন করেছিলেন, তো সেখানে উনি বলেছিলেন যে আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা উনি জানতে চান। এবং উনি এটাও বলেছেন যে আমার জন্য দরকার নেই, কিন্তু আমার এই এক ছেলে এবং এক মেয়ে, এই বান্ধবী মেয়েকে উনি নিজের মেয়ের মতোই দেখেন, বলছে এদের জন্য যেন আপনারা একটু শুভ কামনা করেন। তো এটাই ছিল ঘটনা। অবশ্যই আমার তরফ থেকে তো সকলের জন্যই, মানে এই দিদিভাই, তার ছেলে মেয়ে, সবার জন্যই শুভকামনা রইল। আপনাদের আজকের এই ঘটনাটা, এই জাতিস্বরের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।